আমাদের সাধারণত শেখানো হয় যে অর্থ, সেলস আর ক্ষমতা কিছু নির্দিষ্ট সৎ নিয়ম মেনেই চলে। কিন্তু কিছু মানুষ আছে যারা সম্পূর্ণ ভিন্ন একটা প্লেবুক, মানে একটা অন্যরকম খেলার নিয়ম মেনে চলে। চলুন আজ আমরা ক্ষমতার সেই সব কম পরিচিত কিন্তু সাংঘাতিক শক্তিশালী কিছু নীতি নিয়ে একটু নাড়াচাড়া করি, যা বহু পুরনো কিন্তু আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। তো এই যে কথাটা, এটাই আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। এটা আমাদের ছোটবেলা থেকে শেখা কঠোর পরিশ্রমের ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এই দর্শনটা বলছে আসল খেলাটা পরিশ্রমের নয়, আসল খেলাটা হলো সাইকোলজির, মনস্তত্ত্বের, যেখানে আবেগের কোনো দাম নেই। ঠান্ডা মাথায় করা হিসাবই শেষ কথা বলে। দেখুন, সমাজ আমাদের সফলতার একটা খুব সহজ সরল গল্প শোনায়। সৎ থাকো, খেটে যাও, ফল একদিন পাবেই। কিন্তু কিছু কৌশলী মানুষ জানে যে ক্ষমতার আসল জগৎটা এর চেয়ে অনেক বেশি জটিল, অনেক বেশি নির্মম। তাদের মতে বাজার কাকে পুরস্কৃত করে জানেন? নৈতিকতাকে নয়, বরং নিখুঁতভাবে গণনা করা কৌশলকে। এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যটা দেখুন, একেবারে আকাশ পাতাল। একদিকে আছে সেই গল্পটা যা আমাদের প্রায় সারা জীবন ধরে শোনানো হয়েছে, আর অন্যদিকে আছে সেই লুকানো প্লেবুক যেখানে বলা হচ্ছে সফলতা অর্জন করার জিনিস নয়, বরং চতুরতার সাথে আহরণ বা এক্সট্র্যাক্ট করার জিনিস। তাহলে চলুন এই প্লেবুকের প্রথম কৌশলটা একটু খতিয়ে দেখা যাক। এর মূল ভিত্তি কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি করা নয়, বরং একটা অদৃশ্য ঋণ বিক্রি করা। তবে হ্যাঁ, এটা কোনো টাকার ঋণ নয়, এটা পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এই ধারণাটা কিন্তু মানুষের যুক্তির দেওয়াল টপকে সোজা তার আবেগের কেন্দ্রে গিয়ে আঘাত করে। মানে যখন কেউ মনে করে সে ঋণী, তখন সেই অস্বস্তিকর অনুভূতি থেকে মুক্তি পাওয়ার জন্য সে প্রায় সব কিছু করতে রাজি হয়ে যায়। আর ঠিক এখানেই লুকিয়ে আছে এই কৌশলের আসল শক্তি। একবার ভাবুন তো, ৯০-এর দশকে সেই সব আগ্রাসী ব্রোকারদের কথা। তারা ক্লায়েন্টকে হয়তো বলতো, দেখুন, এই তথ্যটা আপনাকে দেওয়া মানে আমার চাকরিটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া, কিন্তু আমি শুধু আপনার জন্যই এই রিস্কটা নিচ্ছি। আসলে হয়তো সেই তথ্যটা সবার জন্যই ছিল, কিন্তু এই যে ব্যক্তিগত ত্যাগ, এই নাটকটাই ক্লায়েন্টের মনে একটা বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিত। আর সেই ঋণের চাপেই ক্লায়েন্ট শেষ পর্যন্ত চুক্তিটা সই করতে বাধ্য হতো। এবার আসা যাক প্লেবুকের পরের কৌশলে, যেটা আরও অনেক বেশি চতুর। সেরা খেলোয়াড়রা কিন্তু সমস্যার জন্য অপেক্ষা করে না, তারা ক্রেতার মনের ভেতরেই সমস্যাটা তৈরি করে দেয়। কারণ একটা কথা মনে রাখতে হবে, আরাম বা স্বস্তি হলো যে কোনো লেনদেনের সবচেয়ে বড় শত্রু। এই কথাটা কিন্তু মূল নীতিটা চমৎকারভাবে তুলে ধরেছে। স্বাচ্ছন্দ্য মানে জরুরি অবস্থার মৃত্যু, আর জরুরি অবস্থা ছাড়া মানুষ সিদ্ধান্ত নিতে চায় না, গড়িমসি করে। মানুষ লাভের আশায় ধীরে হাঁটে, কিন্তু ক্ষতি এড়াতে মরিয়া হয়ে দৌড়ায়। সংকট তৈরির প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। প্রথমে তীক্ষ্ণ প্রশ্ন দিয়ে আত্মতুষ্টির ঘুম ভাঙানো হয়। যেমন একজন সাইবার সিকিউরিটি সেলার হয়তো জিজ্ঞেস করতে পারে, আচ্ছা, আপনার কোম্পানির ডেটা যে ১০০% সুরক্ষিত, এটা নিয়ে শেষ কবে ভেবেছেন? ব্যাস, এই একটা প্রশ্নই একটা অদৃশ্য হুমকির জন্ম দেয়। তারপর আতঙ্কটা বাড়তে দেওয়া হয়, আর ঠিক যখন ভয়টা চরমে পৌঁছায়, তখনই তাদের সমাধানটাকে ত্রাণকর্তার মতো করে সামনে আনা হয়। এখন আমরা কথা বলবো তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী একটা মানসিক অস্ত্র নিয়ে। আলোচনার টেবিলে যার ডিলটা সবচেয়ে বেশি দরকার, সেই হারে মরিয়া ভাব প্রকাশ পাওয়া মানেই খেলার কন্ট্রোলটা প্রতিপক্ষের হাতে তুলে দেওয়া। একদিকে দেখুন, অনভিজ্ঞ বিক্রেতা ছাড় দিয়ে কাকুতি মিনতি করে মরিয়া হয়ে ওঠে, আর অন্যদিকে একজন কৌশলী ব্যক্তি থাকে একেবারে উদাসীন, যেন ডিলটা হোক বা না হোক তার কিচ্ছু যায় আসে না। এই উদাসীনতাই আসলে ক্ষমতা আর আত্মবিশ্বাসের চূড়ান্ত সংকেত। যখন কেউ কোনো কৈফিয়ত না দিয়ে স্থির চোখে দামটা বলে, তখন বার্তাটা খুব পরিষ্কার, এই জিনিসের ভ্যালু এটাই, তোমার প্রয়োজন হলে নাও, আমার নয়। ঠিক এই মুহূর্তে চলুন আমরা পুরো আলোচনাটার মোড় ঘুরিয়ে দিই। এতক্ষণ তো আমরা এই সব আক্রমণাত্মক কৌশলগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এখন আমরা শিখব কিভাবে এই মানসিক খেলাগুলোকে চেনা যায় আর নিজেকে বাঁচানো যায়। কারণ এই জ্ঞানটা শুধু ব্যবহার করার জন্য নয়, আত্মরক্ষার জন্য অপরিহার্য। এখন আমাদের ফোকাস হবে চিহ্নিতকরণ
আর প্রতিরক্ষা। আর এর জন্য আমরা সাহায্য নেব প্রভাব বিস্তারের মনস্তত্ত্বের অন্যতম সেরা গবেষক রবার্ট সিয়ালদিনির। কারণ আমরা এতক্ষণ ধরে যে ম্যাকিয়াভেলিয়ান কৌশলগুলো নিয়ে কথা বললাম, সেগুলো আসলে সিয়ালদিনি চিহ্নিত করা মানবিক আচরণের কিছু মূলনীতিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। প্রভাব বিস্তারের এই যে 6টা মূল নীতি, এগুলোই হল সেই গোপন সুইচ যা ব্যবহার করে আমাদের আচরণকে প্রভাবিত করা হয়। যেমন আমরা আগে যে অপ্রতিসম ঋণের কথা বললাম, ওটা হল পারস্পরিকতা বা রেসিপ্রোসিটির একটা চরম রূপ। একইভাবে পরিকল্পিত সংকট তৈরি করা হয় অভাব বা স্কেরসিটির নীতি কাজে লাগিয়ে। এই প্যাটার্নগুলোই আসলে পর্দার আড়ালে কাজ করে। তাহলে আসল কথাটা কি? মূল বিষয়টা হলো নিজের প্রতিক্রিয়াকে লক্ষ্য করা। ভাবুন তো, কোনো সেলসম্যান যখন এমন চাপ দিচ্ছে যে অস্বস্তি লাগা সত্ত্বেও না বলা যাচ্ছে না, যখনই কোনো অনুরোধে এমন অস্বস্তি হবে বা কিছু না ভেবেই হ্যাঁ বলতে ইচ্ছা করবে, ঠিক তখনই একটু থামতে হবে। এই যে অটোমেটিক হ্যাঁ বলার ইচ্ছা, এটাই হলো প্রথম রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত। নিজেকে বাঁচানোর জন্য দুটো খুব কার্যকরী পদক্ষেপ আছে। প্রথমত, যে কোনো বড় বা অস্বস্তিকর অনুরোধের ক্ষেত্রে বলুন, আমি 24 ঘন্টা ভেবে জানাব। যদি এর উত্তরে চাপ সৃষ্টি করা হয়, তবে বুঝতে হবে বিপদ সংকেত রয়েছে। দ্বিতীয়ত, ছোট ছোট না চাওয়া উপকারের বিনিময়ে হ্যাঁ বলার অভ্যাসটা ছেড়ে দিন। কারণ এই ছোট ছোট সম্মতিগুলোই প্রায়শই বড় কোনো ফাঁদের প্রথম ধাপ হয়ে দাঁড়ায়। শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক। এই কৌশলগুলো বোঝা মানে এগুলোকে ব্যবহার করা নয়, বরং এগুলোকে চিনে নিয়ে আরও সচেতনভাবে পৃথিবীতে পথ চলা। কারণ আমাদের চারপাশে এই খেলাটা কিন্তু থামছে না, এটা অবিরাম চলছেই। এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আমরা কি সচেতনভাবে খেলোয়াড়ের ভূমিকায় থাকব, নাকি নিজের অজান্তেই খেলার বোর্ডে পরিণত হব।